নমস্কার বন্ধুরা, কোথায় দাঁড়িয়ে আছি বুঝতে পারছেন? বড়ে ইমামবাড়া, লখনৌ। বুঝতেই পারছেন আজকে লখনৌর ভিডিও হবে। লখনৌতে এলাম কীভাবে, তাহলে একটুখানি পেছনে যেতে হয়। তো চলুন পেছনে গিয়ে ভিডিওটাকে শুরু করছি। কীভাবে লখনৌতে এলাম, কি করলাম সারাদিন, সেখান থেকে। ঠিক আছে, চলুন ভিডিওটা শুরু করা যাক। গত 13ই মার্চ 2025 অর্থাৎ হোলির আগের দিন শিয়ালদা থেকে বিকেল 5টার সময় চেপে বসেছিলাম দুরন্ত এক্সপ্রেসে। দুরন্ত এক্সপ্রেসের খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল। পরের দিন ভোর 5:30টার সময় কানপুর সেন্ট্রালে আমি পৌঁছে গেছিলাম। 5:44-এ পৌঁছালাম কানপুরে। 5:30টায় পৌঁছানোর কথা ছিল। কানপুর থেকে লখনৌ আপনারা অনেকভাবেই যেতে পারেন, গাড়িও যায়, কিন্তু আমি ট্রেনটাই প্রেফার করলাম। এখানে 5:30টায় পৌঁছানোর কথা ছিল দুরন্ত, 5:44-এ পৌঁছালো, অসুবিধা নেই, মাত্র 14 মিনিট লেট। এবার 6:30টার সময় এখান থেকে ফারাক্কা এক্সপ্রেস ধরবো, যেটা আমাকে 8:15 নাগাদ পৌঁছে দেবে লখনৌ। তো ফারাক্কা এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এখন সেখানেই যাচ্ছি। চলুন। কলকাতা থেকে লখনৌ যাবার বেশ কয়েকটা গাড়ি থাকলেও সেই সমস্ত গাড়ির টাইমিং আমার ঘোরার টাইমিংয়ের সঙ্গে ম্যাচ হচ্ছিল না। এছাড়াও সেই সমস্ত গাড়ির রিজার্ভেশনও অ্যাভেলেবেল ছিল না। তাই ঠিক করলাম লখনৌর কাছাকাছি শহর কানপুরে আমি চলে যাব। সেখান থেকে গাড়ি ধরে আমি চলে যাব লখনৌ, কারণ কানপুরের কাছাকাছিই হচ্ছে লখনৌ, মাত্র 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা। 8:15-র সময় আমি পৌঁছে গেছিলাম লখনৌতে। লখনৌতে পৌঁছে প্রথমে আমি আমার আগে থেকে বুক করা হোটেলের রুমে গিয়ে উঠেছিলাম। হোটেলটা ছিল মেট্রো রিজেন্সি। এই হচ্ছে আমার রুম 205। বিশাল একটা বেড, এই টিভি আছে, এসি আছে, এই একটা টেবিল আছে, ওইদিকে একটা ছোট টেবিল আছে। এই হচ্ছে বাথরুম। বাথরুমে কিন্তু গিজার নেই। এই রুমটার আমার 2 দিনের ভাড়া লেগেছে 971 টাকা। গোয়াই ভিভো থেকে বুক করেছি। হ্যাঁ, 121 টাকার কিছু একটা ডিসকাউন্ট ওরা আমাকে দিয়েছিল, যেহেতু আমি আগে গোয়াই ভিভো থেকে বুকিং করেছিলাম রুম, তার জন্য 121 টাকা ওরা আমাকে ডিসকাউন্ট দিয়েছে। দিয়ে এখন আমার অরিজিনালি পেমেন্ট লেগেছে 971 টাকা। স্নান করে ঘুরতে বেরিয়েছি, চায়ের দোকান সব বন্ধ ছিল। ওই চারবাগ স্টেশনের কাছে এসেছি। এই হচ্ছে চারবাগের স্টেশন, তার সামনে এই ছোটো একটা টি স্টল। দোকানের নাম হচ্ছে গণেশা টি স্টল। এখানে খাবো বন মস্কা আর চায়। এই হচ্ছে বন মাখন, এরকম মাখন লাগানো আছে, আর চা আসছে। এটার দাম 30 টাকা আর চা 15 টাকা। বাস, চলো খেয়ে দেখা যাক বন মাখন। দারুণ খেতে। তো মাখনের লেয়ার দেখতে পাচ্ছেন। চাটা দেখি, চা, চাটা নর্মাল। এসছি টম অফ শাহ পীর মোহাম্মদ, যাকে জামে মসজিদ বলে। চলুন ভেতরে যাওয়া যাক। মোহাম্মদ আলী শাহ, নবাব মোহাম্মদ আলী শাহ এই মসজিদটির নির্মাণ শুরু করেন 1839 সালে দিল্লির জামে মসজিদকে টেক্কা দেওয়ার জন্য। কিন্তু আকস্মিকভাবে তার মৃত্যু হয়। তারপরে তার বেগম মালিকা জাহান এই মসজিদটা সম্পূর্ণ করার জন্য তার নির্মাণ কার্য শেষ করতে থাকে। টাকা কম পড়ে যায়, খুব কম খরচে এই মসজিদটার নির্মাণ শেষ হয়। কিন্তু তা সত্ত্বেও তার গরিমা কিন্তু একটুও কম হয়নি। দেখুন কি সুন্দর। ये मस्जिद ये यहाँ के बुजुर्ग हैं, उनकी जो है ऊपर वाले से लौ लग गई थी, तो ये दुनिया भूल गई। ऐसा तो ये यहीं रहते थे। छोटे इमामबाड़ा।
छोटे इमामबाड़ा। चलिए अंदर चल के खींचते हैं। মোহাম্মদ আলী শাহ দ্বারা এটা নির্মিত হয়েছিল 1838 সালে। অদ্ভুত কাজ। চলো ভিতরে যাওয়া যাক। এখানে কিন্তু টিকিট লাগে। এন্ট্রি পাস 20, চিলড্রেন আপ টু 12 ইয়ার্স ₹10 আর ফরেনার 200। এই হচ্ছে টিকিট। टाइमिंग ये कितने बजे खुला रहता है? सुबह 6 से सुबह 7 से 6। तो उधर भी जाने देंगे? সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। ছোটা ইমামবাড়া অথবা হুসেনাবাদের ইমামবাড়া লখনৌয়ের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় ভবনগুলির মধ্যে একটি। এই মনোরম ভবনটি বড় ইমামবাড়ার পশ্চিমে অবস্থিত এবং এটি সত্যি দেখার মতো একটা ভবন। ছোট ইমামবাড়াটি 1838 সালে আওয়াধের নবাব মোহাম্মদ আলী শাহ নির্মাণ করেছিলেন। ইমামবাড়াটি তার নিজস্ব সমাধিসৌধ হিসেবে তৈরিও করেছিলেন। পাশাপাশি এখানে এই ইমামবাড়া পাশে তার মেয়ে এবং তার মায়ের স্মৃতিস্তম্ভ আছে। বিশেষ উৎসবের সময়, বিশেষ করে মহরমের সময় ইমামবাড়াটি আলোয় সাজিয়ে দেওয়া হয়। ইমামবাড়ার ভেতরে প্রচুর আলো ঝাড়বাতি আছে। প্রকৃতপক্ষে 19বিংশ শতাব্দীর এই ভবনটিকে ইউরোপীয় দর্শনার্থী এবং লেখকরা আলোর প্রাসাদ নামে অভিহিত করেন, কারণ নির্দিষ্ট অনুষ্ঠানে অর্থাৎ মহরমের সময় এখানে প্রচুর আলো দিয়ে ভবনটাকে আলোকিত করা হয়। মোহাম্মদ আলী শাহ তার মায়ের সমাধি এর ভেতরে আছে, আর এইখানে আছে মোহাম্মদ আলী শাহের মেয়ের সমাধি। এই মেন মকবরা যেখানে আছে মোহাম্মদ আলী শাহ তার মায়ের সমাধি। চলুন, এইটা হচ্ছে ছোট ইমামবাড়া, ওইটা হচ্ছে সাতখান্ডা। সাতখান্ডা এটা মোহাম্মদ আলী শাহ বানানো শুরু করেছিলেন, কিন্তু 4টে ধাপ বানানোর পর তার মৃত্যু হয়ে যায় এবং ওইটা ওই 4 ধাপ পর্যন্তই হয়। কিন্তু যেহেতু এটা 7 ধাপ বানানোর কথা ছিল, তাই জন্য এটার নাম পড়ে যায় সাতখান্ডা। কিছুই নেই, এরকম একটা স্ট্রাকচার শুধু। অসম্পূর্ণ হওয়া সত্ত্বেও টাওয়ারটি ঐতিহ্যবাহী স্থাপত্যের একটা চমৎকার উদাহরণ হিসাবে দাঁড়িয়ে আছে। রাজা মোহাম্মদ আলী শাহের প্রভাবে এই ভবনটি তৈরি হয়েছিল, যা বিশ্বের অন্যতম আশ্চর্য পিসার হেলানো টাওয়ারের স্থাপত্য থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছিল। 67 মিটার উঁচু লাল ইটের হোসেনাবাদের ঘড়ি টাওয়ারটি 1881 সালে গভর্নর স্যার জর্জ কুপারের স্মরণে নির্মিত হয়েছিল। তখন থেকেই এটি ভারতের সবচেয়ে উঁচু ঘড়ি টাওয়ার। এখানে একটা 14 ফুট লম্বা পেন্ডুলাম আছে আর 12টি পাপড়ি বিশিষ্ট ফুলের আকৃতির একটা ডায়াল রয়েছে। 2010 সালে এটাকে বৈদ্যুতিক ঘড়িতে পরিণত করা হয়েছিল। 2011 সালের শেষের দিকে 27 বছর পর এই ঘড়িটি ধীরে ধীরে লম্বা ঘড়ির টাওয়ারের মতো ধাতব শব্দ করে। ঘড়ির এই চারমুখী কাঠামোটি ইংল্যান্ডের বিগ ব্যানের সঙ্গে অনেকটা মিল খায়, কিন্তু বর্তমানে এই টাওয়ারের নিচে সবজি বিক্রেতা, ফল বিক্রেতারা দখল করে বসে আছে, সুতরাং সেই চার্ম কিন্তু এখন আর নেই। ये दरवाजा है ना, ये कौन सा दरवाजा है? ये रूमी डे। আচ্ছা, এইটা হচ্ছে রুমি দরওয়াজা। হলো 60 ফুট উঁচু একটি প্রবেশদ্বার, যেটা বড় ইমামবাড়া এবং ছোট ইমামবাড়ার মধ্যে অবস্থিত। এই দরজায় প্রাচীন আওয়াধি স্থাপত্যের প্রদর্শনী করা হয়েছে। নবাব আসাফউদ্দৌলা এই দরজাটি তৈরি করেছিলেন, যেটা তুর্কি প্রবেশদ্বার নামে পরিচিত, কারণ তুরস্কের বাব ই হুমায়ুনের প্রবেশদ্বারের আদলে এটি তৈরি হয়েছে। রুমি দরওয়াজা তৈরির পেছনে একটা অত্যন্ত দানশীল কারণ রয়েছে। 1748 সালে যখন উত্তর ভারতে দুর্ভিক্ষ দেখা দেয়, তখন লখনৌয়ের তৎকালীন নবাব একটি পরিকল্পনা নিয়ে আসেন, যা তার দেশবাসীকে খাওয়ানোর পাশাপাশি তাকে লালন পালন এবং গর্ব করার মতো কিছু দেবে। পরিকল্পনা অনুসারে আওয়াধি কর্মীরা প্রতিদিনের খাবারের বিনিময়ে এই দরজাটা তৈরি করেছিলেন। এসছি বড় ইমামবাড়াতে, এখানে ঢুকবো, চলুন দেখা যাক।
ইমামবাড়ার ভেতরে ফটোগ্রাফি নেওয়া একদম বন্ধ, তাই বাইরে থেকেই আপনাদের দেখাতে পারবো, ভেতরে আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না। লখনৌ শহরের অন্যতম প্রধান আকর্ষণ হলো বড়া ইমামবাড়া, যার মধ্যে লুকিয়ে আছে শহরের ঐতিহ্য, সংস্কৃতি এবং স্থাপত্যের নিদর্শন। নবাব আসাফউদ্দৌলার শাসনকালে এটি নির্মাণ করা হয়। পরবর্তীতে নবাব প্রয়াত হলে তাকে এখানেই সমাধি দেওয়া হয়, যেটি আসাফি ইমামবাড়া নামে এখন বিখ্যাত। বর্তমানে মুসলিম সম্প্রদায় এই জায়গাটি মহরমের সময় ব্যবহার করে। 1784 সালে একবার আওয়াধ অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিলে অনাহারের কারণে মানুষ অসহায় রোগগ্রস্ত হয়ে পড়তে থাকে। সেই সময় নবাব আসাফউদ্দৌলা এই সমস্ত অনাহার পীড়িত মানুষদের নিয়ে এই স্মৃতিস্তম্ভটি তৈরি করেন। মূল উদ্দেশ্য ছিল তাদের খাবারের জোগান করে দেওয়া পরিশ্রমের পরিবর্তে। দীর্ঘদিন কাজটি চলার পর বহু মানুষ নিশ্চিন্তভাবে তাদের সংসার চালায়। অনুমান করা হয় সেই সময় প্রায় 2000 শ্রমিক এই কাজে নিযুক্ত হয়েছিল। বাড়া ইমামবাড়ার ঠিক পূর্ব দিকে রয়েছে শাহী বাউলি, যার চারপাশে রয়েছে বড় বড় বিল্ডিং এবং মাঝখানে রয়েছে একটা অদ্ভুত কূপ। ভূগর্ভস্থ নদীর জল স্রোতের সঙ্গে এই কূপটির যোগাযোগ ছিল। সারা বছর এখানে জল থাকত। অভ্যন্তরীণ বিল্ডিংটি 5 তলা, ইংলিশ মার্বেল দিয়ে গঠিত। ভেতরে রয়েছে ছোট্ট একটা ঠান্ডা জলের ঝর্ণা। দেওয়ালের গায়ে রয়েছে বিভিন্ন রকমের নকশা। নবাব এবং তার সভা পারিষদগণ এই জায়গা থেকে গোটা প্রাসাদের চারিদিকে নজর রাখতেন, কারণ অভ্যন্তরীণ কূপের জল অপর প্রান্ত দিয়ে আগত ব্যক্তিদের প্রতিচ্ছবি দেখা যেত। তাই অনেকেই মনে করেন এটি নবাবের লাইভ সিসিটিভি ক্যামেরা ছিল। বাউলি ছিল ওদিকে, আর এদিকে হচ্ছে ভুলভুলাইয়া। এবারে আমরা ভুলভুলাইয়াতে যাব। বড়া ইমামবাড়ার সব থেকে আকর্ষণীয় জায়গা হলো এই ভুলভুলাইয়া। 1024টি প্রবেশ পথ রয়েছে, যেগুলির কোনো একটি দিয়ে আপনি ঢুকতে পারেন, তবে বেরোনোর পথ মাত্র 2টি। তাই বহু মানুষ এখানে এসে হারিয়ে যান। এই গোলকদাদার জায়গাটি ইমামবাড়ার একদম শীর্ষে অবস্থিত। ছোট ছোট অন্ধকার একাধিক সিঁড়ি অতিক্রম করতে করতে যখন খোলা বারান্দার ছাদে পৌঁছে যাবেন, আপনি बुझতেও পারবেন না। ये भूलभुलैया एक ऐसी चीज़ है जो धार्मिक स्थल है, जैसे मंदिर होता है, मस्जिद होता है, हाँ वैसे ये दर्शन करने के लिए है। मुहर्रम मजलिस माता करने के लिए बनाया गया। और क्या और ये लोग को भूलभुलैया कहते हैं, उनको पता नहीं भूलभुलैया है या फिर नहीं है। ये तो एक धार्मिक स्थल है, जैसे पूजा पाठ के लिए मंदिर, वैसे मुहर्रम मजलिस माता करने के लिए इमामबाड़ा। और ये एक वेंटिलेशन सिस्टम है ना जी, ये वेंटिलेशन सिस्टम है जी ये विंडोज जो यहाँ पे ये वेंटिलेशन सिस्टम के लिए, अच्छा अच्छा। बिल्डिंग के वेट को एडजस्ट करने के लिए बनाया। किस चीज़ से बनाया हुआ है एक बार? गाड़े का आटा है, उड़द की दाल है, बेर का घून है, सूखी मिट्टी, चूना, गुड़, शहद, खाने पीने की चीज़ों उसको बनाया गया। और 1773 पहले के ज़माने में तो नहीं होता, लेकिन अब के ज़माने में उसको यूज़ किया जाता है। 1773 से बना। 1773 स्टार्ट हुआ था ये सिलसिला, 1784 में तैयार हुआ। अच्छा, भूखमरी से बचने के लिए वो काम दिया था उसने। अपनी जनता को रोजगार देने के लिए बनवाया था अवध के चौथे नवाब, नवाब आसिफउद्दौला हाँ, बहादुर ने। हाँ। ইমামবাড়ার ভেতরে আসাফউদ্দৌলার সমাধি আছে, আর এই মসজিদটা আসাফউদ্দৌলা নিজের জন্য বানিয়েছিলেন, তাই জন্য এই মসজিদের নাম হচ্ছে আসাফি মসজিদ। ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই এটা ভেতর থেকে আপনাদের দেখাতে পারবো না, এটাকে আপনাদের এইখান থেকেই দেখতে হবে। এটা হচ্ছে বাউলি, এই দিকটা হচ্ছে ভুলভুলাইয়া, আর এইটা হচ্ছে ইমামবাড়া, আর এইটা হচ্ছে আসাফি মসজিদ। চলুন, হয়ে গেল ইমামবাড়া। এইবার যাব ইদ্রিস বিরিয়ানিতে, বিরিয়ানি খাবো। বহুত নাম শুনেছি ইদ্রিস বিরিয়ানিতে, লখনৌর ইদ্রিস বিরিয়ানির বহুত নাম শুনেছি। আজকে এসছি, দেখি কেমন হয় লখনৌর ইদ্রিস বিরিয়ানি। রেটগুলো দেখে নিলে একটু কত কি রেট আছে। বিরিয়ানি হাফ 180, ফুল 360, কোরমা
मटन यही होच्छे मटन बिरयानी 180 टाका। इस संगे ये क्या चीज़ दिया है आपने? शोरबा, प्याज, बिरयानी, चम्मच, मिर्चा, गिलास, बोतल और मिर्ची और ठीक है फिर खेয়ে देखो। मटन थोड़ा सही है, आप सही जगह 10 आउट ऑफ 10। কালারফুল চাল, একদম হালকা, মাটন একদম নরম। এখানে কিন্তু মাটনে একটা পিস থাকে না, অনেকগুলো পিস থাকে। মাংস খুব সুন্দর, মাংস খুব নরম, খুব সুন্দর। বিরিয়ানি খুব সুন্দর ছিল, ইদ্রিস বিরিয়ানি। মার্কস দেবো 10 আউট অফ 10, কিন্তু স্বাদটা একটু অন্যরকম। আমি কলকাতার বিরিয়ানিকে এক ধাপ এগিয়ে রাখবো। কলকাতার বিরিয়ানি কিন্তু এখনও পর্যন্ত এর সঙ্গে তুলনা হবে না, এর থেকে অনেক ভালো কলকাতার বিরিয়ানি। হ্যাঁ, তবে 10 আউট অফ 10 যদি খাবারের গুণগত মান বিচার করা হয়। ঠিক আছে, চলুন। ইদ্রিস বিরিয়ানি ছাড়াও এখানে আরও শর্মা রোল, আবাদি কাবাব, পরাঠা অনেক কিছু আছে, এগুলোও ট্রাই করে দেখতে পারেন। কিন্তু আমি টুন্ডে কাবাবই ট্রাই করব, তাই যাব অন্য জায়গায়। বিরিয়ানি খেয়ে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর বিকেলবেলা বেরিয়ে এখন যাচ্ছি টুন্ডে কাবাবি আমিনাবাদে। এসছি টুন্ডে কাবাবি আমিনাবাদ। চলুন, এখানে অনেক ভিড় আছে, এক কাজ করি খাবারটা প্যাক করিয়ে নিই, রুমে গিয়ে খাবো। চলুন আগে দামটা দেখে নিই। টুন্ডে কাবাবি আমিনাবাদ, এখানে বিভিন্ন রকম আছে। গিলৌটি কাবাব নেব, টুন্ডে মটন কাবাব গিলৌটি 160 টাকায় 4 পিস। এই দোকানটা কত ফেমাস দেখুন, এখানে কে কে খেয়ে গেছে দেখুন। রাজেশ খান্না এসেছিলেন, শাহরুখ খান, আমির খান, অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, দিলীপ কুমার, জাভেদ আখতার, সবাই এখানে এসছেন এই টুন্ডে কাবাবিতে। দেখুন ওপরে এদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আমি আর বসলাম না, কেন বসে ভিডিও করাটা মুশকিল হয়ে যায়। এইটা হচ্ছে শিরমাল, এটা শিরমাল, আর এই হচ্ছে কাবাব। কাবাব হচ্ছে দেখুন, अच्छा मैदे का तंदूर होता है। अच्छा, ये कलर कैसे होता है? ये लगाया जाता है, कलर पड़ता है उसमें। अच्छा, ये हो गया सर। कितना हो गया हमारा? पैक করি নিয়ে চলে যাচ্ছি। চলো, টুন্ডে কাবাবের পাশেই আছে ওয়াহিদ বিরিয়ানি, এটাও একটা নামকরা ফুড জয়েন্ট। কিন্তু লখনৌ বিরিয়ানি একবার টেস্ট করে নিয়েছি, বাকি সবগুলো মোরাললেস একই হবে, তাই এখান থেকে আর খাবো না। টুন্ডে কাবাবি, ওয়াহিদ বিরিয়ানি দুটো পাশাপাশি, এখানেও আপনারা বিরিয়ানি টেস্ট করতে পারেন। আরেকটা জিনিস এখানে খাবো, সেটা হচ্ছে প্রকাশের কুলফি। সামনেই আছে প্রকাশের দোকান, দেখুন দেখা যাচ্ছে এখান থেকে প্রকাশ কি মশহুর কুলফি। চলুন এখানে কুলফিটা খাওয়া যাক, কীরকম কুলফি খেয়ে বলবো। খুব সুন্দর এদের বসার জায়গাটা, আমি বসে পড়েছি। এই হচ্ছে কুলফি, দেখুন সাদা সিমই, হলুদ সিমই, আর এই কুলফি। কথা হবে না, অসাধারণ খেতে। একদম পারফেক্টলি বানানো, বেশি কথা বলা যাবে না। আমি এটা দেখুন একদম সব, কুলফিটা এত সব, একদম পারফেক্ট। পিস্তা, বাদাম এবং কুলফির যে টেস্ট অসাধারণ। 80 টাকা দাম, 80 টাকা দিয়ে অনেকটা দিয়েছে কুলফি।
তো কাবাব আর শিরমাল রুমে নিয়ে চলে এসেছি। এবার এইখানে বসে খাবো, কেন ওই জায়গায় বসে খাবারের ভিডিও করাটা ঠিক হচ্ছিল না। ঠিক আছে, এই হচ্ছে শিরমাল, তার সঙ্গে 4 পিস কাবাব দিয়েছে 160 টাকা, আর এই পেঁয়াজ। এবার এক এক করে খেয়ে দেখা যাবে। প্রথমে শুধু কাবাব একটু খাবো, একটুখানি ভেঙে নিলাম। এই হচ্ছে কাবাবের ইয়ে। কোনো কথা হবে না, বাস কোনো কথা হবে না, অসাধারণ খেতে। এবার শিরমালটা দিয়ে খাবো একটু। পরোটা দিয়েও খাওয়া যায়, আমি শিরমাল নিলাম কারণ ট্র্যাডিশনাল হচ্ছে এই শিরমাল দিয়ে কাবাব খাওয়া। এই হচ্ছে কাবাব আর শিরমাল। অসাধারণ অসাধারণ খেতে। তো আজকের এই ভিডিওটা সারাদিন কেমন লাগলো বলবেন। ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়, আজকের দিনের মতো শেষ। আজকে হাফ ঘুরেছি লখনউ, কালকে হাফ ঘুরবো, কেন হোলি ছিল বলে আমি সকালবেলাটা ঘুরতে পারি। ঠিক আছে, কালকে তাহলে সকালবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।